নমস্কার, বাম্পাই চক্রবর্তী বলছি। আজকের অলৌকিক আড্ডায় রয়েছেন বিশেষ অতিথি শায়ক আমান। শায়ক আমান একটি পরিচিত নাম, মিডনাইট হরর স্টেশনের যিনি অল ইন অল। কাজেই শায়কের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজ তুলে ধরছে আমাদের মাঝে। শুরু হচ্ছে অলৌকিক আড্ডা, সঙ্গে বাম্পাই। হ্যাঁ, বলো। এবার বল যে তুই তো এতদিন ধরে গল্প লিখছিস, ভৌতিক গল্প লিখছিস, মানুষ ভয় পাচ্ছে, আনন্দ পাচ্ছি, যাই হোক আমরা ভয় পাচ্ছি। হ্যাঁ, এবার আমি লেখকের কাছে যাচ্ছি। হ্যাঁ, কারণ লেখককে আমিও মানে কাল্পনিক জায়গা তো আছে, কিন্তু অনেক সময় অলৌকিক অলৌকিক অনেক ঘটনার সম্মুখীন হতে হয়, অনেকেই হয়েছে। সেটা ভূত বা পেট সেটা নয়, মানে তুই কি এরকম কোন ঘটনার সম্মুখীন হয়েছিস? কোন এরকম যদি কোন রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা যদি শেয়ার করিস, তাহলে আমার প্রচুর দর্শক ওয়েট করছে তোর জীবনে যদি এরকম কোন অরিজিনাল ঘটনা ঘটে থাকে সেটা শোনার জন্য। আমার এই প্রশ্নটা আমার বহুবার আমি শুনেছি, মানে বিভিন্ন জায়গায়, কখনো বই মেলায়, যে কোনো কারোর সঙ্গে দেখা হয়েছে, সে আমায় জিজ্ঞেস, আচ্ছা দাদা, আপনি সত্যিই কি কোথাও ভূত দেখেছেন? তা আমি যদি তখন বলি যে আমি ভূত কখনো দেখিনি ভাই, তখন সে এমন ভাবে আমার দিকে তাকায় যে তাহলে দিচ্ছ কেন বাবা, মানে মানে রীতিমতো আমার বোকা বানাচ্ছ তো তুমি তেমন। এবং সে যাই হোক, কিন্তু আমি সত্যি আমার জীবনে, আমার মনে হয় যারা বলেও যে আমরা ভূত দেখেছি তাদের মধ্যেও কজন সত্যি সত্যি সেটা বলে, আমার খুব সন্দেহ আছে। কিন্তু আমি নিজে কোনোদিনও ভূত দেখিও নি, আমার কোনো অলৌকিক এই ধরনের অভিজ্ঞতা হয়ও নি, সুপার ন্যাচারাল কিছুও দেখিনি। তবে মানে তবে বলতে আর কিছু নেই, কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমার, যদি তুমি বলো আমি তোমাকে একটা ঘটনার কথা বলতে পারি, সেটা মানে খুব একটা টান টান, মানে তার মধ্যে যে ওই ব্যাপারটা আছে তা কিন্তু তুমি পাবে না, মানে সেটা এক্সপেক্ট করে এটা হতাশ হবে। তোর যে কোনো ঘটনা শোনার জন্য মানুষ কান নিয়ে বসে আছে। না, আবার অনেক জীবনের ঘটনা চাই না, না না শোনার জন্য এরকম। ঠিক আছে, তুই শেয়ার কর। ঘটনা বলতে দেখো, এটা মানে তোমাকে ধরে নিতে হবে যে এটা ঘটনা, কিন্তু আদৌ কোনো সেরকম ঘটনা নয়। যাই হোক, তোমাকে একটু তাহলে আগে থেকে একটু বলা শুরু করি, মানে আমি একটু হালকা একটু গুছিয়ে রেখেছি জিনিসটাকে। সেটা হচ্ছে যে ধরো আমি মোটামুটি আজ থেকে ধরো যখন আমি কলেজে পড়তাম, মানে মেবি তুমি ধরে নাও ওটা হচ্ছে 2014 2013 এরকম সময়কার কথা। আচ্ছা, তো আমার কলেজে পড়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হয়েছিল, আমি চিরকাল যে স্কুলে পড়েছি, সেই স্কুল যতদিন স্কুল লাইফ ছিল আমার, ততদিন আমি আমার চারপাশে অন্য একটা পরিবেশ ছিল, এবং কলেজে উঠে যেটা আমি দেখলাম যে আমার পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেল। আমার স্কুল লাইফে বেশ একটা নাটক হতো, গান হতো, আবৃত্তি হতো, এই সমস্ত হতো। কলেজে উঠে দেখলাম সবাই দৌড়াচ্ছে, ঠিক আছে। এবং আমার যেটা চিরকাল যে জিনিসটা একদম আমার পছন্দ নয়, সেটা হচ্ছে হট্টগোল, ঠিক আছে। মানে এই সবসময় একটা র্যাট রেস চলেছে, কেউ গান গাইছে না, কেউ প্রেম করছে না, কেউ ছবি আঁকছে না, বা কেউ কারোর সঙ্গে একটু মারপিট করছে না, হাতাহাতি করছে না। এই জিনিসটা আমার খুব মানে অপছন্দ। হ্যাঁ, মানে যেখানে খুব বেশি মানে কি বলবো, একটু সফিস্টিকেশনটা একটু বেশি। মানে ধরো আজকে যদি কেউ আমাকে বলে যে ভাই তুই অমুক জায়গায় একটা খুব মাথা বেঁধে অরিজিৎ সিং একটা মানে লাইভ কোন প্রোগ্রাম করছে, আর এদিকে ছাদে বসে বাম্পাই চক্রবর্তী গান গাইছে, আমি কিন্তু বাম্পাই চক্রবর্তী গান শুনতে যাবো। মানে মানে আমি আর্টিস্টের ভালো খারাপ এইসব কিছু বিচার করছি না, আমি বলছি যে ওই পরিবেশটা আমি খুব একটা নিতে পারি না। তো এবারে সেই জন্য যা হয় আর কি, কলেজে উঠে আমি একটু এই ডিপ্রেসড হয়ে যেতাম। মানে কিরকম, আমার খুব নিরিবিলি থাকতে ইচ্ছা করতো, আর সেরকম বন্ধু বান্ধব ছিল না। তো কলকাতার মধ্যে নিরিবিলি জায়গা আমি খুব একটা খুঁজে পাইনি। এক হচ্ছে গঙ্গার ধার, যেখানে কেউ যায় না, আর একটা জায়গা প্রচন্ড নিরিবিলি, সেখানে কিছু লোক যায় কিন্তু মানে কেউ কাজে যায় না, সেটা হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, ঠিক আছে। যখন আমি কলেজে পড়তাম তখন মানে মাঝে মধ্যে খুব মন টন খারাপ হলে আমি ওখানে চলে যেতাম। আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, মেট্রো ধরতাম, চলে যেতাম।
তো মাকে তখন বলে যেতাম যে মা একটু বেরোচ্ছি, কাজ আছে। তো মা জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিস, আমি বললাম সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। মায়ের অবাক হয়ে যেত যে মানুষ আজ থেকে 100 বছর আগে বন্ধ হয়ে গেছে কবরস্থানে যাচ্ছে, কাজে কি কি ব্যাপার হতে পারে। তো যাই হোক আমি মোট কথা সেখানে যেতাম। তো ধরো কোনো একদিন গেছি, বেশ মানে তখন দুপুর দুপুর বেশ ভালো মতো রোদ আছে, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তুমি কি গেছো কখনো ওখানে? আমি গিয়েছি, পাশ থেকে ক্রস করেছি, ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, তাহলে ভেতরটায় গেলে বুঝতে পারবে যে ওখানে সবার আগে যেটা তোমার মানে যে জিনিসটা তুমি ফিল করবে সেটা হচ্ছে যে একটা সময়, ঠিক আছে, এমন একটা সময় যেটা বিগত। আমরা তো সেই সাহেবি আমলটা দেখিনি, বা যখন কলকাতার রাস্তায় সাহেবরা ঘুরে বেড়াতো সেই সময়টা আমরা দেখিনি। মানে এখনো সাহেবরা ঘুরে বেড়ায়, কিন্তু মানে ওই আর কি। তো এবার সেই সময়ে আমি এরকম ঘুরে বেড়াচ্ছি কবরের মধ্যে দিয়ে, কবরগুলোকে লক্ষ্য করছি ভালো করে, যে কে কখন জন্মেছে, কখন মারা গেছে, তাদের নাম, এই পরিচয়, কি করতে গিয়ে মারা গেছে, কিভাবে তাদের কবর দেওয়া হয়েছে। এবার কবরগুলো না একটু ভাঙা ভাঙা টাইপের, মানে দীর্ঘদিন আগে, আজ থেকে বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। তো এখন মানে কবরগুলো আস্তে আস্তে ওই গাছের শিকড় ঢুকে ঢুকে ভেঙে ভেঙে পড়েছে, ছায়া হয়ে আছে। এবার এটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কবর, মানে বেশ ধরো ছোট একটা ওই কুঁড়ে ঘরের মতো একটা কবর আছে। কবর বলতে ওই টুম যেটাকে বলে আর কি। তো সেইটা কত হবে, 5-5.5 ফুট হাইটের একটা কবর, ছোট্ট একটুখানি একটা ঘরের মতো, পাথর দিয়ে বাঁধানো, সেটাও খানিকটা ভেঙে পড়েছে। তা জানি না কেন সেই কবরটা আমার মনে হলো তার সামনে একটা ছায়া আছে, বেশ একটা গাছের শিকড় আছে, আমি সেখানে বসে পড়লাম। তো সেই কবরটি হচ্ছে, আমার এখনো মনে আছে কবরটার নাম্বার ছিল 1275। ঠিক আছে, মানে এখনো তুমি যদি গিয়ে পার্ক স্ট্রিট সিমেট্রিতে তুমি 1275 নম্বর গ্রেভ খোঁজো, তুমি ওটা পেয়ে যাবে। তো এই কবরটার সামনে আমি বসে পড়তাম, মানে মাঝে মধ্যেই যেতাম। এই কবরটা ছিল একটা বাচ্চা মেয়ের কবর। বাচ্চা মেয়ে বলতে তার যখন মানে জন্মেছিল 1799-তে এবং মারা গেছিল 1805-এ, ঠিক আছে, 1804-এ, ঠিক আছে। এবার 5 বছর বয়সে সে মারা যায়। মানে ওখানে গেলে তুমি দেখতে পাবে সেই সময়ের সাহেবরা যারা এখানে থাকতো তারা কেউই খুব একটা বেশি দিন বাঁচেনি। তার কারণ হচ্ছে ওরা মানে আমাদের ওয়েদারটার সঙ্গে ওরা মানিয়ে নিতে পারতো না, প্লাস ওই যুদ্ধ টুদ্ধ হতো তো অনেকে মারা যেত খুব, মানে বেশিরভাগই 40-45 বাচ্চা তো প্রচুর আছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমি কিন্তু ওই পার্টিকুলার একটা গ্রেভ আমাকে খুব টানতো। কেন টানতো আমি জানি না, মানে উইদাউট এনি রিজনই টানতো হয়তো। এবারে আমি ওখানে গিয়ে বসে থাকতাম। তো ওই বসতে বসতে আমার একটা জিনিস আমার মাথায় আসতো, তুমি একটা ভূতের অ্যাঙ্গেলে দেখো না, তুমি এই জিনিসটাকে এভাবে দেখো যে ধরো ওই যে মেয়েটা, সে একটা বিদেশে, একটা সম্পূর্ণ সে জানে না এরকম একটা দেশ আছে, সেখানে সে এলো, এসে সে কিছুদিন কাটালো। একটা 5 বছরের বাচ্চা মেয়ে, সে হয়তো তার পুতুল নিয়ে খেলে, তার ডায়েরি নিয়ে খেলে, এই সমস্ত নিয়ে খেলে। সে মারা গেল একদিন, যে কোনো কারণে হোক মারা গেল। এবং ওই জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মজুলিয়াম টাইপের যেগুলো হতো না, ওগুলোতে কি হতো, ওই তোমার পুতুল টুতুল বা মানে বাচ্চাদের যে জিনিসগুলো হয় খেলার, ওগুলো ওই ঘরটা আর কি যেটা আছে ওটার মধ্যে ঢুকিয়ে দিত। মানে আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। যদি ওই ঘরটা তুমি আজও খোলো, মানে খোলার তো কোনো উপায় নেই, যদি ভেঙে ফেলো তাহলে দেখবে যে তার ভেতরে এখনো হয়তো সেই ছেঁড়া পুতুল বা কি তার বই খাতা বা তার যা যা জিনিস থাকে একটা বাচ্চা, ওগুলো হয়তো রয়ে গেছে। আজ প্রায় 220 বছর হয়ে গেল। তো ওইখানে আমি বসে থাকতে থাকতে আমার খালি ওই বাচ্চা মেয়েটাকে আমার খুব দেখতে ইচ্ছা করতো, আমি জানি না কেন। যে একটা 5 বছরের বাচ্চা মেয়ে, ধরো সোনালি সোনালি চুল, বেশ হাসছে, খেলে বেড়াচ্ছে এরকম। তো আমার খুব দেখতে ইচ্ছা করতো, কিন্তু একটা জিনিস তখন আমার মাথায় আসতো যে পৃথিবীতে ওই মেয়েটার আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই, ঠিক আছে। মানে তার যে বংশধরও হয়তো, বংশধর থাকার তো কথা নয়, মানে কেউ আর ওই মেয়েটাকে চেনেও না, কারোর কেউ ওকে জানেও না কে ও কোথায়। খালি ওই একটুখানি একটা ছোট্ট পাথরের ঘর, তার মধ্যে ও মানে ওকে কবর দেওয়া হয়েছে। এবার তুমি ধরে নাও যে ও হয়তো জেগে আছে, হয়তো এতদিন পরে ও মরেনি, বেঁচে আছে কোনোভাবে।
এবং আজও ওই ঘরটার মধ্যে ও আছে, প্রায় 200 বছর ধরে ও আছে। এবং এই যে 200টা বছর ও কিন্তু মানে কারোর সঙ্গে কথাও বলতে পারেনি, কোনো মানুষকে দেখেও নি। একটা ছোট্ট 5 বছরের মেয়ে 200 বছর ধরে সে ওই কবরের মধ্যে পড়ে রয়েছে, এবং যতদিন আমাদের পৃথিবী আছে, আমাদের মহাবিশ্ব আছে, ততদিন ও ওখানেই একা একা পড়ে থাকবে। হ্যাঁ, এবং কাউকে খেলার জন্য পাবে না। তো আমার জানি না কেন একটা মানে যাকে আমি দেখিনি 200 বছর আগের একটা মানুষের জন্য আমার ভেতরে একটা ভালোবাসা তৈরি হলো। এবং আমি প্র্যাকটিক্যালি ওইখানে গাছের শিকড়ের উপর বসে আমি মাঝে মধ্যে মেয়েটার সঙ্গে কথাও বলতাম। মেয়েটার নাম হচ্ছে মার্গারেট মারিয়া মাস্ক্র, বাইরে মানে নাম ফলকে লেখা আছে আর কি। তো আমি তার সঙ্গে কথাও বলে নিজে জাস্ট মাঝে মধ্যে কথা বলতাম। মানে মন খারাপ হলে মানুষের খুব ইচ্ছা করে এটা কারোর সঙ্গে কথা বলতে, এটা কাউকে যখন বলতে পারছো না, তা আমি খুব ওখানে কথাবার্তা বলতাম। তো এবং বলে আমার যেটা মনে হতো যে আমি হয়তো কিছু ডিপ্রেশনে ভুগছি, আমি হয়তো কিছু একাকিত্বে ভুগছি, কি প্রবলেমে আছি, যাই হোক না কেন, এই মেয়েটা একটা 5 বছরের মেয়ে, আমি একটা তখন কিছু না হলেও মোটামুটি 21-22 বছরের ছেলে, আমি 200 বছর ধরে একা একা পড়ে রয়েছে এখানে, কোনো বন্ধু নেই, কিছু নেই। আর আমার তো সবকিছু আছে, তা সত্ত্বেও আমার একাকিত্বটা খুব ছোট আর কি তার তুলনায়। তো তখন বেশ মনটা একটু পরিষ্কার হয়ে যেত। একদিন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে একটা ছোট খেলনা কিনেছিলাম, পার্ক স্ট্রিট থেকে কিনেছিলাম, কিনে ওই যে গ্রেভটা আছে ওটার সামনে আমি রেখে এসেছিলাম। মানে ওকে আমি প্র্যাকটিক্যালি আমার বোনের মতো ভাবি এখন। এবং তুমি হয়তো আমার চার চোখে তারা এটা পড়োনি, দেখবে ওটার সামনে ঘটনাটা করে লেখাও আছে আর কি। তো আমি ওই ইয়েটা আর কি, তোমার খেলনাটা ওটা রেখে এসেছিলাম ওর কবরটার সামনে। অনেকদিন যাইনি তারপর থেকে আর। তো তারপরে যখন গেছিলাম তখন আমি দেখলাম যে সেই খেলনাটা নেই। এবার তুমি এটা মানে ভাবা যায় না যে ও হাত বাড়িয়ে খেলনাটা নিয়ে নিয়েছে। সম্ভবত কেউ দেখতে পেয়েছিল, আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারা পরিষ্কার করার জন্য বা কোনো কারণে হয়তো সেটা সরিয়ে দিয়েছে ওখানকার যারা রক্ষী টক্ষীরা আছে যারা। তবে আমার কেন জানি না আমার এখনো এই জিনিসটা ভাবতে ভালো লাগে যে সে হয়তো খেলনাটা আমি কোনোভাবে তার কাছে পৌঁছে দিয়ে আসতে পেরেছি। ওটা নিয়ে আর তো 200 বছর হলো, সে আর অন্য কোনো খেলনা তো পাইনি। তো আমার সেই জন্য মাঝে মধ্যে এটা মনে হয়, যারা শুনছে তাদেরকেও বলছি যে যদি কখনো মানে নিজেকে খুব একা লাগে, যদি কখনো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাও বা কিছু যাও, আমার মনে হয় যে ওই জায়গাটা মানুষকে খুব শান্তি দিতে পারে। যে আমরা আমাদের যা সমস্যা থাক না কেন, যা আমাদের কাছে যা প্রবলেম থাক না কেন, যতই মনে হবে এখান থেকে বেরোতে পারবে না, দেখবে একটা সময় গিয়ে তোমার জীবনে আর কিছুই থাকবে না, ওইটুকুনি একটা জাস্ট মানে ওইটুকুনি একটা অস্তিত্ব ছাড়া। হ্যাঁ, আর ওই মানুষগুলোর জীবনেও হয়তো অনেক প্রবলেম ছিল, অনেক প্রেম তাদের ভেঙে গেছে, অর্থনৈতিক কষ্টে পড়েছে, মার্কেটে ধার বাকি হয়ে গেছে, চাকরি পায়নি, প্রচুর হতে পারে। কিন্তু আজ আর সেইগুলোর কি কোনো অস্তিত্ব নেই। আজ খালি ওই মানুষটার ওইটুকুনি অস্তিত্ব নিয়ে সে পড়ে আছে। আমাদের সবারই ভবিতব্য ওইটা। কাউকে কবর দেওয়া হবে, কাউকে পোড়ানো হবে, কাউকে কিছু করা হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু ওইখানে গেলে না, এই কারণটার জন্য মনটা আমার মনে হয় খুব হালকা হয়ে যায়, খুব মানে মনে হয় যাই হোক ঠিক আছে, যা আছে সব ঠিক হয়ে যাবে একটা সময় গিয়ে। একদমই ঠিক। মানে আমারও ঠিক সেটা, মানে তোর মানে গল্পটা বা স্টোরিটা শুনে আমার সেরকমই লাগলো, যে আমারও মনে হলো সে ব্যাপারটা তো ঠিকই, যে তুচ্ছ মানে আমাদের মানে সমস্যাগুলো এই ভুল কোনটুকু কম নেই, সেটাকে নিয়ে আমরা কত বড় ভেবে নিই, পাহাড় ভেবে নিই, তাই না? ঠিক ঠিক ঠিক। আমিও যাবো, আমি নিশ্চয়ই যাবো। এই যে বললি এটা অনেকেই যারা শুনছে তারা তো যাবেই, তার আমি তো যাবোই। এখন খোলা আছে কিনা জানি না, এখন মানে এমনি সিনেমা থিয়েটারই খুলছে না, আর ওসব খুলে লোকে করবেই, খুললে যেও মানে মনটা অবশ্যই যাবো, অবশ্যই যাবো। আমি ওর পাশ থেকে গিয়েছি কিন্তু যাওয়ার সুযোগ হয়নি, এবার তো আমি যাবোই, শিওর যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বললে হবে না, আমি তোমাকে যখন গল্প বলেছি তুমি আমাকে একটা গান শোনাবে। ও ঠিক আছে, শোনাচ্ছি। হ্যাঁ, গান শোনাও, আমি গান সব শুনতে চাই। না, আমি একটা গান শোনা, সেটা হচ্ছে যে পাগলের একটা লেখা গান, যে গানটা আমার খুব পছন্দের। এটা সবসময় মাঝে মাঝে মন খারাপ হলে বা আনন্দ হলে এটা আমি গাই। আচ্ছা। ও জীবন রে জীবন, ও জীবন ছাড়িয়া যাস নাই মোরে,
জীবন তারিয়া গেলে মানুষে কইবা মরা জীবন রে, ও জীবন রে জীবন, ওহ জীবন ছাড়িয়া যাস নাই মোদে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবা কে জীবন রে, তোরে ধান বামে ধানুয়া ভাই রে, ওহ জীবন পড়িয়া রইবে না দা, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবা কে জীবন রে, জীবন রে